আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে ছন্ন ছাড়া যে কবিতাটি রয়েছে অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা, এই ছন্ন ছাড়া কবিতাটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তবে মূল কবিতাটিতে যাওয়ার আগে কবিতাটির লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এই অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। অচিন্ত্য কুমার সেনগুপ্ত সম্পর্কে দেওয়া তথ্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো। এই অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম হয়েছিল 1903 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর। জন্মস্থান নোয়াখালী, বর্তমান বাংলাদেশ। এই অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছিলেন বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের নক্ষত্র ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তাহলে বোঝা গেল তো যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এই অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল নিহারিকা দেবী। অচিন্ত্য কুমার সেনগুপ্তের বিখ্যাত কাব্যগ্রন্থগুলি অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী প্রভৃতি। অচিন্ত্য কুমার সেনগুপ্তের মৃত্যু হয় 1976 সালের 29শে জানুয়ারি কলকাতায়। অচিন্ত্য কুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে এই ছন্ন ছাড়া কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে ছন্ন ছাড়া কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অচিন্ত্য কুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকে। এবার আমরা চলে আসবো মূল কবিতাটিতে। কবিতাটির নাম রাখা হয়েছে ছন্ন ছাড়া। এই ছন্ন ছাড়ার অর্থগত দিক দিয়ে যদি দেখা হয় তাহলে এই ছন্ন ছাড়ার অর্থ কি হবে? ছন্ন ছাড়ার অর্থ হবে উচ্ছন্নে গেছে এমন, লক্ষ্মী ছাড়া বা নিরাশ্রয়। তো এই অর্থগত দিকের সাথে এই কবিতাটির বিষয়বস্তুর অনেকটাই মিল রয়েছে। কবিতাটিতে আমরা এমন কিছু ছেলের দলকে পাবো যাদের এই কবিতায় বলা হচ্ছে ছন্ন ছাড়া, অর্থাৎ যারা উচ্ছন্নে গেছে। সমাজ যাদের বাঁকা চোখে দেখে, সমাজ যাদের ভালো চোখে দেখে না, অর্থাৎ সামাজিক দিক থেকে তাদেরকে খারাপ বলেই মনে করা হয়। তো সেই ধরনের ছেলের দলের, সেই ছন্ন ছাড়া ছেলের দলের কথাই আমরা এই কবিতায় পাবো। তবে একদম কবিতার শেষে আমরা দেখব যে এই ছন্ন ছাড়াদের সমাজ বাঁকা চোখে দেখলেও তাদেরও মানুষের প্রতি সহানুভূতি আছে, তাদের হৃদয়েও মানুষের জন্য ব্যথিত হয়, তাদের হৃদয়েও ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে, সেটাই এই কবিতায় ফুটে উঠবে। দেখো, কবিতাটির পাশেই একটি গাছের কঙ্কালসার ছবি রয়েছে যেটায় কোনো পাতা নেই। তো এই রকম একটা রূপক দিয়ে কিন্তু আমাদের কবিতাটি শুরু হচ্ছে। কবিতাটি শুরু করি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। দেখো, একটা গাছের চিত্র প্রথমে দেওয়া হয়েছে যেটা গলির মোড়ে রয়েছে। সেই গাছটির চিত্র কেমন, সেই গাছটির অবস্থা কেমন? বলছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, অর্থাৎ গাছটিকে দেখে মনেই হচ্ছে না যে এটা গাছ, এটা যেন গাছের প্রেত, অর্থাৎ ভূত যাকে বলা হয়। গাছের যেন ভূত, কঙ্কাল ছাড়া একটা ভূত দাঁড়িয়ে আছে ওখানে। কারণ গাছের বর্ণনা বা গাছের বৈশিষ্ট্য সাধারণত কেমন হবে? সবুজ পাতায় ঘেরা থাকবে, ফল থাকবে, ফুল থাকবে, তাহলেই তো গাছটাকে দেখতে ভালো লাগবে। কিন্তু গাছটা এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে গাছের প্রেতচ্ছায়া। তার কোনো ছাল বাকল নেই, তার কোনো পাতা নেই। এখানে বলা হচ্ছে আঁকাবাঁকা কতগুলো কাঠির কঙ্কাল, দেখে মনে হচ্ছে আঁকাবাঁকা কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো করে তুলে দেওয়া রয়েছে। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, অর্থাৎ সেই গাছের ছাল বাকল নেই, লতা নেই, পাতা নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, অর্থাৎ কোথাও একটা সবুজ পাতাও নেই, এক বিন্দু সরসের সম্ভাবনা, যুক্ত রস, সরস, অর্থাৎ সেই গাছের যেন কোথাও একটু রস নেই, রসহীন। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। এটা কিন্তু লেখক নিজে, কবি নিজে। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ,
ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। দেখো গলির মোড়ে একটা গাছের চিত্র আমরা প্রথমে পেলাম কবি রূপকের মাধ্যমে। সেই গাছের চিত্রটার মাধ্যমে, গাছের অবস্থাটার মাধ্যমে কিন্তু আমাদের কবিতাটি শুরু করছেন। তার পরবর্তী অংশেই কবি বলছেন যে কবি নিজেই ওই পথ দিয়ে ট্যাক্সি করে যাচ্ছিলেন, হঠাৎ কবির ড্রাইভার কি বললেন, ড্রাইভার বললেন যে ওদিকে যাব না, ড্রাইভার ওদিকে যেতে মানা করলেন। কারণ কি? কারণ ওই গলির মোড়ে ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা আড্ডা দিচ্ছে। ছন্ন ছাড়া বেকার ছোকরা অর্থাৎ যারা উচ্ছন্নে গেছে। আমরা সোজা বাংলা কথায় বখাটে ছেলে বলতে যাদের বুঝি, আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে ওদের সাথে মিশবি না, ওরা খারাপ ছেলে, এইরকম যে বখাটে ছেলে তাদের কথা এখানে বলা হচ্ছে, যাদের কোনো কাজ নেই, যারা সবসময় রাস্তার পাশে বসে আড্ডা মারে। তাই ড্রাইভার বলছে দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, তাদের বৈশিষ্ট্যটা কেমন? তাদের বৈশিষ্ট্য দেখো, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যটাই যেন বখাটে টাইপের, বাজে টাইপের। তাদের যেন সভ্য সমাজের থেকে যেন তারা অনেকটা আলাদা। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। অর্থাৎ যাদের বখাটে ছেলেদের যাদের কোনো কাজ নেই তারা কি করবে? শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বলবে যে হাওয়া খাওয়ান, লিফট চাইবে। কারণ তাদের কাছে তো গাড়ি চড়ার মতন টাকা নেই, তারা বিনে পয়সায় তারা কি করবে? লিফট চাইবে, হাওয়া খেতে চাইবে। তাই ড্রাইভার ওদিকে যেতে মানা করলেন। কারা ওরা? চেনেন ওদের? অর্থাৎ কবি কিন্তু এখানে প্রশ্ন করলেন ড্রাইভারকে যে কারা ওরা, চেনেন ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের নেই রাজ্যের বাসিন্দে। ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দা। এখানে নৈরাজ্য কেন বলা হচ্ছে? নৈরাজ্য অর্থাৎ যে রাজ্যের কোনো রাজা নেই, অর্থাৎ ওরা এমন একটা জীবনে বাস করছে যে ওদের জীবনে শাসন করার মতন কেউ নেই। এক নৈরাজ্যের বাসিন্দে অর্থাৎ তাদের যেন নিজস্ব কোনো রাজ্য নেই, এবং যে রাজ্য আছে সেই রাজ্যে কোনো রাজা নেই, অর্থাৎ তাদের শাসন করার মতন, তাদের যে বাড়ি থেকে কেউ শাসন করবে সেই রকম কোনো লোক নেই, ওদের কিচ্ছু নেই। ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, অর্থাৎ ভিটে নেই, তাদের ভিত নেই। ভিত মানে কি? ভিত মানে হচ্ছে একটা বাড়ি তৈরি করার জন্য যে বাড়ির চারপাশে ভিত তৈরি করা হয় যাতে বাড়িটা শক্তপোক্ত থাকে, তো ওদের ভিত অর্থাৎ ওদের কোনো শাসন করার বা গার্জেন নেই। রীতি নেই অর্থাৎ ওরা কোনো রীতি মেনে চলে না, ওরা কোনো আদব কায়দা জানে না, ওদের ইচ্ছে মতো চলে, ওদের কোনো নীতি নেই। আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, অর্থাৎ তারা কোনো আইন মানে না, তারা কোনো কানুন মানে না, বিনয় নেই, নম্রতা নেই, ভদ্রতা নেই, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তারা সেটা জানে না। তারা কি? অভদ্র। এক কথায় বলা যায় যে অভদ্র। শ্লীলতা, শালীনতা নেই, তাদের কোনো লজ্জা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। অর্থাৎ তাদের একটা বর্ণনা কিন্তু এখানে কবি দিচ্ছেন। কার মুখের মাধ্যমে, কার মুখ দিয়ে এই কথাগুলি বলানো হচ্ছে? ড্রাইভারের মুখ দিয়ে। যে ড্রাইভারের চোখে সেই বখাটে ছেলেগুলির বৈশিষ্ট্য কেমন, যে তাদের কোনো রীতি নেই, নীতি নেই, তারা কোনো ভদ্রতা জানে না, নিয়ম কানুন মানে না, তারা কারো প্রতি নম্রতা দেখাতে পারে না। তাই ড্রাইভার সাবধান করে দিচ্ছেন কবিকে যে ঘেঁষবেন না ওদের কাছে। আবার কবি জিজ্ঞাসা করলেন যে কেন নেই? ড্রাইভার বললেন ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, অর্থাৎ ওরা যেখানে বাস করে, ওদের যে জগৎ, ওদের যে রাজ্য সেখানে নেই, সেখানে কিছুই নেই। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই। তাহলে নেই রাজ্যের বাসিন্দে কেন বলা হচ্ছে? এবার দেখো, বলছে ওদের জন্য কলেজে সিট নেই, অর্থাৎ তারা তো পড়াশোনা অতটা ভালো না, তাদের অত মেধা নেই, তাই তাদের জন্য কলেজে সিট নেই। অফিসে চাকরি নেই, তারা যদি পড়াশোনা না করে তবে তারা অফিসে চাকরি পাবে কি করে? তার জন্য তাদের অফিসে চাকরি নেই। কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, তো ট্রামে বাসে যে চড়বে তার জন্য তো টাকা লাগবে, তার টাকাও নেই, এর জন্য ট্রামে বাসে জায়গা নেই। বলছে মেলায় খেলায় টিকিট নেই, টিকিট কিনতে পয়সা লাগবে, টাকাও নেই তাদের কাছে, এর জন্য মেলায় খেলায় টিকিট নেই। হাসপাতালে বেড নেই, হাসপাতালে বেড পেতে গেলেও যে ন্যূনতম পয়সাটা দেওয়া প্রয়োজন সেটাও তাদের কাছে নেই, এর জন্য হাসপাতালে বেড নেই। বাড়িতে ঘর নেই, অর্থাৎ বাড়ি আছে, তবে সেই বাড়িতে থাকার উপযুক্ত করার জন্য যে ঘর তৈরি করতে হবে তার জন্য যে টাকা লাগে সেটাও তাদের নেই, অর্থাৎ তাদের বাড়ি আছে কিন্তু থাকার উপযুক্ত ঘর নেই। খেলবার মাঠ নেই, অনুসরণ করবার মতো কোনো নেতা নেই, অর্থাৎ তারা যে কাউকে মেনে চলবে
যে তাদের সঠিক পথ দেখাবে সেই রকম অনুসরণ করার মতন কোনো নেতা নেই, কারণ তারা যাদের সাথে মেশে তারা সকলেই ওই রকম বখাটে। এই বখাটে ছেলেগুলো যাদের সাথে মেশে তারাও সেই রকম বখাটে, অর্থাৎ তাদের মধ্যে যে কোনো নেতা থাকবে যে তাদের সঠিক পথ দেখাবে সেই রকম অনুসরণ করার মতন কোনো নেতা নেই। প্রেরণা যোগানো প্রেম নেই, অর্থাৎ তাদের যে প্রেরণা যোগাবে মনে সেই রকম কোনো প্রেম নেই। ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই, অর্থাৎ এই বখাটে ছেলেগুলোর প্রতি সমাজে কারোর কিন্তু কোনো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুধাকরণের উদাহরণ নয়, অর্থাৎ ওদের প্রতি যে দয়া দেখাবে, করুণা দেখাবে, মায়া মমতা দেখাবে সেই রকম উদাহরণ খুবই কম, যাতে ক্ষুধাহরণের অর্থাৎ পেট ভরে তবে সুধাকরণ মানে মন ভরে না, অর্থাৎ ওদের প্রতি কেউই কিন্তু দয়া করে না। ক্ষুধাহরণ বলতে এখানে মানে পেটের খিদে মেটানো বোঝানো হয়েছে, আর সুধাকরণ বলতে কি মনের ভালো লাগা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পেট ভরে কিন্তু মন ভরে না। তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না, অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবা, নিজের স্বার্থের কথা ভাবা। দেখো তারপরে বলছে, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। এখানে একটা গল্প বলা হচ্ছে কবিতার মাঝেই, যে এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে, অর্থাৎ যে তার পৈতৃক সম্পত্তি ছিল, তার পূর্বপুরুষের সম্পত্তি ছিল, তবুও কি সে টাকার দায় সেইটুকুও লোপাট করে দিয়েছে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, অর্থাৎ যে একটুখানি রক ছিল সেটাও কিন্তু লোপাট হয়ে গেছে, তাই এখন তার কোথাও কোনো জায়গা নেই, তাই সে কোথায় দাঁড়িয়েছে? সড়কের মাঝখানে, অর্থাৎ রাস্তায় এসে দাঁড়িয়েছে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে সেই ভবিষ্যতের ঠিকানা নেই। এই তিনটে লাইন কিন্তু ভালো করে বোঝো। বলছে কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, অর্থাৎ এই বখাটে ছেলেগুলোর যে অতীতের স্মৃতি, তাদের অতীত জীবন কেমন কেটেছে তা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। এখন কোথায় তারা দাঁড়িয়ে আছে, এখন তাদের জীবনের পরিস্থিতি কি, অর্থাৎ বর্তমান জীবনে তাদের গতি কোন দিকে বইছে তা নিয়েও তাদের কোনো চিন্তা নেই। আর কোথায় চলেছে সেই দিকে ভবিষ্যতের ঠিকানা নেই, অর্থাৎ ভবিষ্যতে তাদের জীবনটা কেমন হবে, ভবিষ্যতের জীবন তাদের কেমনভাবে চলবে তা নিয়েও কিন্তু সেই ভবিষ্যতের ঠিকানা অর্থাৎ তা নিয়েও তাদের কোনো চিন্তা নেই। এখানে তাদের জন্য বলা হচ্ছে, উপমা ব্যবহার করছেন কবি। দেখো, সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। বলছে সেচহীন ক্ষেত, ক্ষেত আছে, সেই ক্ষেতের কর্মক্ষমতা আছে, কিন্তু সেখানে কিন্তু চাষ করা হয় না। এবার ক্ষেতে যদি চাষ না করা হয় তার কোনো মূল্য থাকে না। এইখানে এই বখাটে ছেলেগুলোর অবস্থাও কিন্তু সেই রকম। মণিহীন চোখ, অর্থাৎ চোখ আছে তার মণি নেই। চোখে যদি মণি না থাকে তাহলে কি দর্শনযোগ্য বস্তুও কিন্তু দেখা যায় না। তো চোখের যদি মণি না থাকে তবে সেই চোখটা অকেজো হয়ে যায়। এই বখাটে ছেলেগুলোর অবস্থাও তাই। চোখহীন মুখ, চোখ কি করে আমাদের মুখের সৌন্দর্য বাড়ায়? তো আমাদের মুখে যদি চোখই না থাকে তবে কি আমাদের সৌন্দর্য দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। তো সমাজের ক্ষেত্রে এই বখাটে ছেলেগুলো ঠিক সেই রকম। এক স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, অর্থাৎ বারুদ তো রয়েছে, সে বারুদটাও যেন ভিজে অকেজো এবং স্ফুলিঙ্গহীন, অর্থাৎ সেখানে আগুন লাগানোর মতন আগুনও নেই। আমি বললুম না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। দেখো এতক্ষণ কিন্তু ড্রাইভার তাদের বৈশিষ্ট্য দিল, সেই বখাটে ছেলেগুলোর কাছে কেন ঘেঁষা উচিত নয়, সেই বখাটে ছেলেগুলো কি কি দিক দিয়ে খারাপ তার বৈশিষ্ট্য কিন্তু আমরা ড্রাইভারের কাছ থেকে পেলাম। কিন্তু এখানে কবি আবার বলছেন, আমি বললুম না, ওখান দিয়েই যাব। কবি বললেন না, তিনি ওখান দিয়ে যাবেন, ওখান দিয়েই তার শর্টকাট, অর্থাৎ ওখান দিয়েই তার কি তাড়াতাড়ি হচ্ছে। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? দেখো এতক্ষণ কিন্তু ড্রাইভার বারবার পই পই করে লেখককে বা কবিকে সাবধান করেছিলেন যে ওদের কাছে যেন না ঘেঁষা হয়, কিন্তু কবি কি করলেন? কবি ঠিক তার উল্টো কাজটাই করলেন। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে, গাড়ি থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন। তিনি কি জিজ্ঞেস করলেন? তোমাদের ট্যাক্সি লাগবে? অর্থাৎ সেই বখাটে ছেলেগুলোকে জিজ্ঞাসা করলো তোমাদের ট্যাক্সি লাগবে। এই বখাটে ছেলেগুলো সেই গলির মোড়ে দাঁড়িয়েছিল, সেই গলিতেই গিয়ে লেখক জিজ্ঞাসা করলেন তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। অর্থাৎ তারা যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেছেন, তারা যেন ওই গাড়িটাই চাইছিলেন, তারা যেন কোনো একটা গাড়িই খুঁজছিলেন এবং খোঁজার আগেই যে কোনো একজন ট্যাক্সি নিয়ে চলে আসবে এবং তাদের কাছে এসে বলবে যে তোমাদের ট্যাক্সি চাই, এটা কিন্তু তারা আশা করেনি।
তারা যে ট্যাক্সিটা পেয়ে গেল, তারা যেন মেঘ না চাইতেই জল পেয়েছে, তারা আনন্দে আটখানা হয়ে গেল এবং তারা উল্লাসে চেঁচিয়ে উঠলো যে লে হালুয়া, অর্থাৎ তাদের ভাষায় উল্লাসের শব্দ। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সোল্লাস বলতে উল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে। তাহলে কি তারা উল্লাসে, অর্থাৎ তারা আনন্দ সহকারে চেঁচিয়ে উঠলো, তারা সিটি দিল, অর্থাৎ মুখ দিয়ে শীষ বাজানোর যে কৌশল, সিটি দিল, পেয়ে গেছি পেয়ে গেছি। তারা কি বললো যে পেয়ে গেছি পেয়ে গেছি, এবং তারা গাড়িতে উঠেই বললো পানসি বেলঘড়িয়া, তারা পানসি বেলঘড়িয়াতে যাবে। তিনটে ছোকরা, অর্থাৎ তিনটে সেই বখাটে ছেলে বলে আমরা যাদের কবিতায় চিনছি, সেই তিনটে বখাটে ছেলে উঠে পড়লো ট্যাক্সিতে। কবি বললেন কদ্দূর যাবে, বললুম কদ্দূর যাবে, এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো। ওই বখাটে ছেলেগুলো রাস্তার গলির মোড়ে দাঁড়িয়েছিল এবং লেখক যখন ট্যাক্সি নিয়ে গেলেন, তারা আনন্দ সহকারে ট্যাক্সিতে উঠলেন এবং লেখক যেই জিজ্ঞাসা করলেন যে তোমরা কত দূর যাবে, ছেলেগুলো বলল ওই তো কাছেই, ওই যে দেখতে পাচ্ছেন না ভিড়, অর্থাৎ কাছেই এক জায়গায় ভিড় রয়েছে। সেটা কিসের ভিড়? সেটা কি সিনেমা? না, সেটা কোনো সিনেমার ভিড় নয়। সেটা কি কোনো জলসা হচ্ছে? না, কোনো জলসারও ভিড় নয়। কোনো ফিল্মি তারকা এসছে সেখানে? না, সেটাও নয়। তাহলে কিসের জন্য তারা যাচ্ছে, কিসের জন্য তারা ছুটে যাচ্ছে সেখানে? একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, অর্থাৎ একটা নিরীহ মানুষ গাড়ি চাপা পড়েছে, আর গাড়িটা চাপা দিয়ে উধাও হয়ে গেছে। গাড়িটা চাপা দিয়ে কিন্তু থেমে থাকেনি। তাই এই বখাটে ছেলেদের দলের কয়েকজন গেছে সেই গাড়িটার পিছে ধাওয়া করতে, আর এই যারা কয়েকজন আছে, এই তিনজন আছে, তারা খালি ট্যাক্সি খুঁজছে। তারা খালি ট্যাক্সি কেন খুঁজছে আমরা পরবর্তীতে জানবো। লেখক বলেন যে কে সে লোক, মানে সেই লোকটা কে? একটা বেওয়ারিশ ভিখারি, অর্থাৎ একটা বেওয়ারিশ ভিখারি যার কিচ্ছু নেই, এইরকম একটা ভিখারি। রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। এতক্ষণ আমরা বখাটে ছেলেগুলোর যে পরিচয় পেলাম, যে বৈশিষ্ট্য পেলাম, যে সমাজে তাদের কোনো দায় দায়িত্ব নেই, তাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, তারা তাদের জীবন, তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ নিজেদের নিয়েই তারা চিন্তা করে না। কিন্তু আমরা এখানে দেখছি একটা বেওয়ারিশ ভিখারি যার কিচ্ছু নেই, একটা রাস্তার ভিখারি, তার জন্য কিন্তু তাদের হৃদয় ব্যথিত হচ্ছে। তারা সমস্ত কাজ ফেলে নিজেদের জীবন উপেক্ষা করে তারা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে। তো এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এই ছন্নছাড়া ছেলেগুলোর অপরের প্রতি দয়া আছে, করুণা আছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না থাকলেও অপরের প্রতি তাদের যে মায়া, মমতা, ভালোবাসা আছে, এখান থেকেই কিন্তু গভীরভাবে প্রকাশ পাচ্ছে। তারা এমন একটা মানুষের জন্য ছুটে যাচ্ছিল যার কিন্তু কিচ্ছু নেই। এখানে তার বর্ণনা দেওয়া হয়েছে সেই ফুটপাতের ভিখারিটির। ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড ফুটো, অর্থাৎ এমন একটি মানুষ যে পুরো বেওয়ারিশ, অর্থাৎ তার কিচ্ছু নেই, তার কোনো কুলে কিচ্ছু নেই। এরকম একটা অসহায় মানুষের জন্য তারা ছুটে যাচ্ছে। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। রক্তে মাখামাখি সেই ভিখারিকে তারা কিন্তু পাঁজা কোলা করে, অর্থাৎ কোলের উপর করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠলো সমস্বরে, অর্থাৎ সবাই একসাথে চেঁচিয়ে উঠলো আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। অর্থাৎ তারা কিন্তু আনন্দিত হলো, সকলে একসাথে আনন্দে ঝঙ্কৃত হয়ে উঠলো। যে কেন আনন্দে ঝঙ্কৃত হলো? যে সেই ভিখারিটির এখনো প্রাণ আছে, গাড়ি চাপা পড়ে থাকা যে ভিখারিটি, তার এখনো প্রাণ রয়েছে, তার যে প্রাণ রয়েছে, এই প্রাণ রয়েছে, তার জন্যই তাদের এত আনন্দ। তারা চেঁচিয়ে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে, যে এখনো সেই মানুষটির প্রাণ আছে, অর্থাৎ তাকে বাঁচানো যেতে পারে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। দেখো তারপরে কি ঘটনা ঘটলো।
লেখক বা কবিও তো ট্যাক্সিতে ছিলেন। তারপরে কবি কি করলেন, রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। অর্থাৎ সেই ছন্নছাড়া ছেলের দল যখন গাড়ি চাপা পড়া ভিখারিটিকে পাজা কোলা করে ট্যাক্সিতে তুলল, তো ভিখারিটির গায়ের যে রক্ত, সেই রক্ত যাতে কবির গায়ে লেগে না যায় তার জন্য কবি তাড়াতাড়ি কি করলেন, ট্যাক্সি থেকে নেমে পড়লেন। কারণ সমাজে কবির একটা সম্মান আছে, তিনি সমাজের সম্মানীয় ব্যক্তি, তাই সমাজের তার ভব্যতা ও তার শালীনতাকে বাঁচাতে গিয়ে তিনি কি করলেন, তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। তারপরে কি হলো, তারপরে সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এটা যেন কবি গাড়ি থেকে নামার পরে উপলব্ধি করলেন যে সারা শহরের সমস্ত দিক থেকে, কংক্রিট থেকে, ইটে, কাঠে, পিচ থেকে, দেয়াল থেকে যেন এক দুর্বার উচ্চারণ ধ্বনি শোনা যাচ্ছে, এক তপ্ত শঙ্খধ্বনি। কিসের ধ্বনি সেটা? প্রত্যয়ের, আশার ধ্বনি। কিসের আশা? যে এখনো প্রাণ আছে, এখনো প্রাণ আছে। অর্থাৎ মানুষের অস্তিত্ব যে প্রাণ, সেই প্রাণের কথা এখানে বলা হচ্ছে। প্রাণ থাকলে স্থান আছে। অর্থাৎ এতক্ষণ আমরা ছন্নছাড়া ছেলেগুলো সম্পর্কে অনেক কিছু শুনেছি, যে তাদের এই নেই, ওই নেই, তাদের কিচ্ছু নেই, তারা যেন নেই রাজ্যের বাসিন্দা, অর্থাৎ তাদের রাজ্যে কিচ্ছু নেই। কিন্তু কবি এখানে যেন উপলব্ধি করলেন যে প্রাণ থাকলেই স্থান আছে, আছে মান। অর্থাৎ প্রাণ থাকলেই স্থান থাকবে, আর প্রাণ থাকলেই মান থাকবে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। অর্থাৎ প্রাণ, অর্থাৎ যদি সে প্রাণে বেঁচে থাকে তবেই কিন্তু তার একটা অস্তিত্বের অধিকার আছে। এই প্যারাটার মধ্যে কিন্তু আমরা একটা গভীর অর্থ পাই, এই স্তবকটির মধ্যে আমরা একটা গভীর অর্থ পাই। সেটা হচ্ছে আমাদের সমাজে যারা তথাকথিত অর্থে সভ্য মানুষ, তারা এই ধরনের সামান্য ঘটনায় বা এই ধরনের বিষয়ে নিজেদেরকে জড়াতে চায় না। তারা সমাজের সভ্য মানুষ হিসেবে এই ধরনের সমস্যাগুলোকে এড়িয়ে যেতে চায়। কিন্তু ছন্নছাড়া ছেলের দল, যাদেরকে আমরা সোজা বাংলায় বখাটে ছেলে বলে মনে করি, তারাই কিন্তু মানুষের বিপদে এগিয়ে আসে, তারা কিন্তু পিছোপা হয় না মানুষের বিপদে। সেটাই কিন্তু এখানে ফুটে উঠলো, যেখানে লেখক যেন একটা সভ্য সমাজের প্রতিনিধি হয়ে কি করলেন, এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে নিজেকে সরিয়ে নিলেন, এর মধ্যে নিজেকে জড়াতে চাইলেন না। কিন্তু সেই ছন্নছাড়া ছেলের দল, যাদের ভবিষ্যৎ চিন্তা নেই, বর্তমান চিন্তা নেই, অতীতের স্মৃতি নিয়েও তাদের কোনো চিন্তা নেই, তারা একটা অপর মানুষের জন্য, অপর রাস্তার ভিখারি জন্য তারা, তাদের যেন প্রাণ কাঁদছে, তাদের যে অসহায়তা, পাশে দাঁড়ানোর প্রতিচ্ছবি কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থাৎ তারা সমাজের চোখে ছন্নছাড়া হলেও তাদের মধ্যেও কিন্তু ভালোবাসা আছে, প্রেম প্রীতি আছে, অপরের জন্য বিনয় আছে, অপরের জন্য সহানুভূতি আছে, সেটাই এখানে প্রকাশিত হলো। এরপর দেখো কবিতাটির শেষ কবি এভাবে করেছেন, ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। অর্থাৎ কবি যখন তার কাজ সেরে আবার ফিরে আসছিলেন, সেই শুকনো গাছটিকে যখন তিনি কবিতার শুরুতে আমরা দেখেছি যে তিনি সেই গাছটিকে যাওয়ার পথে দেখে গিয়েছিলেন, রুক্ষ শুষ্ক জীর্ণ রুষ্ঠ গাছ, সেই গাছটি যেন এমন হয়ে উঠেছে, সেই গাছটিতে যেন সোনালি, হাজার হাজার সোনালি কচি পাতা বাতাসে মর্মরিত হচ্ছে, গুচ্ছে গুচ্ছে সেই গাছটির ফুল ফুটে উঠেছে, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। সেই গাছটিতে রং বেরঙের পাখি এসে বসছে, যারা কলকণ্ঠের কাকলিতে মাতিয়ে তুলছে আশপাশের পরিবেশ। ধীরে ধীরে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া যেন শ্যামল আত্মীয়তা বিস্তার করছে। অর্থাৎ সমাজের দৃষ্টিতে আমরা যে ছন্নছাড়া ছেলেগুলোকে অকেজো বলে ভেবেছিলাম কবিতার শুরুতে সেই রুক্ষ জীর্ণ গাছের মতন, কিন্তু তাদের মধ্যেও যে একটা সহানুভূতি আছে, তাদের মধ্যেও যে ভালোবাসা আছে, অপরের প্রতি প্রেম আছে, এটা উপলব্ধি করার পরে কবির যেন মনে হয়েছে এই গাছটির মতন, সেই গাছটি যেন আর রুক্ষ নয়, এই গাছটিতে আবার সবুজ পাতা ভরে উঠেছে।
এই গাছটিকে কেন্দ্র করে আবার রং বেরঙের পাখি এসে এখানে বসছে, অর্থাৎ সমাজের কাছে যে গাছটিকে আমাদের অকেজো বলে মনে হয়েছিল, অর্থাৎ সমাজের চোখে যে ছন্নছাড়া ছেলের দলগুলোকে আমাদের অকেজো মনে হয়েছিল, অপ্রয়োজনীয় মনে হয়েছিল, সমাজের কিন্তু সেই ছন্নছাড়া ছেলেগুলোর প্রয়োজন রয়েছে। তারা কিন্তু রুক্ষ জীর্ণ সুষ্ঠ গাছটির মতো নয়, তারাও কিন্তু এইরকম ফলে ফুলে ভরে উঠেছে, তারাও কিন্তু সুগন্ধ দিচ্ছে। কিভাবে? তাদের সহানুভূতির মাধ্যমে, অপরের প্রতি তাদের ভালোবাসার মাধ্যমে, অপরের বিপদে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে। আর কবির মনে যেন এই একটা কথাই বারবার আসছে যে প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ। অর্থাৎ আমরা ছন্নছাড়া ছেলেগুলোকে আমরা কবিতায় পড়েছিলাম যে তাদের অনেক কিছু নেই, যেটা ড্রাইভার বলেছিল, কিন্তু কবির উপলব্ধিতে যে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, প্রাণ যেন আমাদের সবচেয়ে বড় সম্পদ, এক ক্ষয়হীন আশা। অর্থাৎ এই প্রাণ হচ্ছে একটা ক্ষয়হীন আশা, যে আশা কখনো ক্ষয় হয় না, এক মৃত্যুহীন মর্যাদা। অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত আমাদের যতদিন জীবন আছে সেটাই যেন আমাদের মর্যাদা। অর্থাৎ বলা যেতেই পারে আপাত দৃষ্টিতে ছন্নছাড়া ছেলেগুলোর কিছু নেই বলে মনে হলেও সেই আপাত দৃষ্টিতে ছন্নছাড়া ছেলেগুলোর কি এক বুক আশা রয়েছে, এক মৃত্যুহীন মর্যাদা রয়েছে, অর্থাৎ তাদেরও সম্মান রয়েছে। এটাই ছিল কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।